আপনি শুভাশিস দা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র করবেন, এমন কি বলছো? আমি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র কিছু বিশ্বাসই করতে পারছিলাম না যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে মানুষ চোখে খুব একটা দেখে, তার কণ্ঠটাই শুনেছে। সেই ভোরবেলা উঠে মহালয়া শোনা, উনি কথা বলবার সময় না কথা বলি বাজি বাজি হেলে যাবে, মানে এমন খোঁচা মারতো নাকি পেটে ব্যথা হয়ে গেছে। তো এইভাবে স্টাডি করে তারপরে আমার যেটুকু বীরেনবাবু আমার স্মরণে রয়েছেন, আমার মননে রয়েছেন, সেই সবটা মিলিয়ে সৌমিকের স্ক্রিপ্টের সাহায্যে ও যেভাবে চরিত্রটাকে বর্ণনা করেছে, রূপ দেওয়ার চেষ্টা করেছে। যে অভিনেতার সবচেয়ে বড় বিয়ে হচ্ছে তুমি যে চরিত্রে অভিনয় করছো তুমি নিজে আগে সেই চরিত্রকে বিশ্বাস করো। তুমি যদি বিশ্বাস না করো তাহলে তুমি দর্শককে বিশ্বাস করাবে কি করে? দর্শক তোমাকে মানবে কেন? তার মানে আগে আমাকে বিশ্বাস করতে হবে যে আমি এই চরিত্র, আমি এইটাই মানুষ, এই মানুষটা আমি হলে যেভাবে যা করতাম আমি সেটা এক্সপ্রেস করব, তাহলে দেখবে দর্শক তোমার সঙ্গে রিলেট করতে পারবে, একটা কানেক্ট তৈরি হয় একদম। এবার আমি যদি চরিত্র ঠিক আছে দুটো টাকা পাবো করে দিই না, জমে না, কোনোদিন জমে না। আমি বিশ্বাস করি না সেটা জমতে পারে, দর্শকের ভালো লাগতে পারে। দেখো দূরদর্শনে আমরা প্রথম মেগা সিরিয়াল দেখি বুনিয়াদ, হিন্দিতে হাম লোক বুনিয়াদ, এই জনারগুলো তো, এবং প্রত্যেকে কিন্তু 9:30 থেকে দেখার জন্য উঁচিয়ে বসে থাকতো। হ্যাঁ তখন এত গণমাধ্যম ছিল না, আলাদা কিছু ছিল না, কিন্তু তখন যে মেকিং আর আজকালকার দিনে যে সিরিয়ালের মেকিং, এটা কিন্তু একটা বিশাল ডিফারেন্স তৈরি করেছে। মানে এখন কি যে কোনোভাবে ডায়লগটা মুখস্থ করে ডায়লগটা বলে দাও, টেকনিক্যালি অনেক উন্নত হয়েছে। তখন তো মানে দুজন যদি মুখোমুখি কথা বলতে একটা পার্ট হতো, আবার উল্টো দিকে ক্যামেরা নিয়ে আরেকটা পার্ট, এগুলো রয়েছে। তো এবার আসি তোমার বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের রোলটা যখন তুমি করলে মহালয়া ছবিতে, নিজেকে কিভাবে গ্রহণ করেছো? কারণ তোমাকে এর পেছনে আরেকটা ঘটনা আমি বলবো, আগে তুমি বলো। আচ্ছা, সেটা হচ্ছে যে প্রথম কথা, যখন আমাকে এই চরিত্রটা সুযোগ দিল আমার সৌমিক সেন, বম্বেতে থাকে, বাঙালি ছেলে, আমার সঙ্গে আলাপ ছিল না, ও আমাকে একদিন ফোন করলো বম্বে থেকে, করে বললো শুভাশিস দা আমি একটা ছবি করছি, ছবিটার এই ব্যাপার, এইটা নিয়ে ছবিটা। আচ্ছা, তো বললো আপনি শুভাশিস দা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র করবেন, এমন কি বলছো? আমি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র কিছু বিশ্বাসই করতে পারছিলাম না। তো বল হ্যাঁ আমি কলকাতা আসছি, আমি আপনাকে স্ক্রিপ্টটা শোনাবো, দিয়েও দেবো, আপনি ওইটা আপনি করবেন। ঠিক আছে। তো আমি তো পুরো আমি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র করে ভাবতেই পারছি না। আমার কাছে যেটা চ্যালেঞ্জ ছিল সেটা হচ্ছে যে যেহেতু এই মানুষটাকে আর একটা, আমার কাছে এবার একটু অ্যাডভান্টেজও ছিল, যেটা যিশুর ক্ষেত্রে একেবারে ছিল। আমি 100% মানুষদের যিশুকে ওই চরিত্রটা করার জন্য মহালয়া, উত্তম কুমার, তাকে সবাই দেখেছে, লার্জার দ্যান লাইফ মানুষ ওই রকম, এবং যার স্তুতিতে সারা ভারতবর্ষের বাঙালিরা পেটে যায়, সারা পৃথিবীতে যেখানে যত বাঙালি আছে উত্তম কুমার শুনলেই হয়ে গেল। তো আমার কাছে মনে হচ্ছিল যিশুর কাজটা অনেক বেশি চ্যালেঞ্জিং, কারণ ওই মানুষটাকে এত চোখের সামনে লোকে দেখেছে, পর্দায় এতবার দেখেছে, তাকে রূপদান করাটা অনেক শক্ত। আমার ক্ষেত্রে তখন মনে হয়েছিল যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে মানুষ চোখে খুব একটা দেখেনি, তার কণ্ঠটাই শুনেছে। সেই ভোরবেলা উঠে মহালয়া শোনা, ওইটি মানুষের মধ্যে রয়েছে, এখনো রয়েছে। এবং যে ক্ষেত্রে উত্তম কুমার ফেল করেছেন, আমাদের এই ছবি উত্তম কুমারকে অ্যাকসেপ্ট করতে পারেনি জনসাধারণ, আবার বীরেনবাবু ইয়েটাই ফিরিয়ে আনতে হয়। তো আমার তখন মনে হয়েছিল আমার ওই একটা অ্যাডভান্টেজ থাকবে যে বীরেনবাবু কেউ চোখে দেখেন, তার কণ্ঠটা শুনেছে। কিন্তু তার মানে এইটা নয়, আমি মনে মনে তখন ঠিকই করছি, তার মানে আমি ফাঁকি দেবো না, মানুষটাকে কেউ দেখেনি, আমি আমার মতো করে দেবো না। আমি স্টাডি করেছিলাম, আমি বীরেনবাবু সম্পর্কে তখন যেটুকু লেখাপত্র আছে সেগুলো পড়লাম, বীরেনবাবুর কিছু লেখা পড়লাম। বীরেনবাবু বিরূপাক্ষ ছদ্মনামে কমেডি ইয়েগুলো লিখতে, মানে কৌতুকগুলো লিখতে বিরূপাক্ষ নামে। রেডিওতে তখন একটা বিরূপাক্ষের আসর বলে অনুষ্ঠান হতো, বীরেনবাবু নিজে সেটা করতেন, মজার সব কাহিনী। তো পড়ে তারপরে এবার আমি করলাম কি, আমি তখন ঠিক করলাম যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সঙ্গে কাজ করেছেন আকাশবাণীতে কারা আছে, এখন কারা আছে। তা করতে গিয়ে দেখলাম যে 3 জনের নাম মনে পড়লো, সেই 3 জনের সঙ্গে আমি আকাশবাণীতে নাটক করেছি, তাদের প্রযোজনায়, তার প্রযোজক 3 জনে। একজন হচ্ছেন অজিত মুখোপাধ্যায়, একজন সমরেশ ঘোষ, আর একজন জগন্নাথ বসু। তো
তো আমি অজিতদাকে ফোন করে কথা বললাম, বীরেনবাবু সম্পর্কে কিছু বললেন, সমরেশদাকে ফোনে কথা বললাম, তার কাছ থেকে কিছু শুনলাম, শেষে জগন্নাথদাকে ফোন করলাম যে এই ব্যাপার। সে তো সে সময় ছিল যখন উত্তম কুমারের যে ফেলিওরটা হলো, যে কারণ আমার মনে আছে আমি এটা মানে বইতেও পড়েছি এবং জগন্নাথদার কাছেও শুনেছি যে মানুষ যখন তর্পণ করতে যাচ্ছে আকাশবাণীর উদ্দেশ্যে জুতো ছুঁড়ে মেরেছিল, যে এত বাজে প্রোডাকশনের জন্য লোকে মেনে নিতে পারেনি, যে আমরা বাইরে বারান্দা গিয়ে দাঁড়াতে পারছি না এমন অবস্থা হচ্ছে তখন। তো যাই হোক, মানে এবার জগন্নাথকে বললো, জগন্নাথ বললো তুই বীরেন্দার চরিত্র অভিনয় করবি? আচ্ছা, আবার তুমি আমাকে কীভাবে হেল্প করে, তুই কী করছিস? এমন আমি বাড়িতে আছি, তুই চলে আয় আমার কাছে। আমার কোথায়? একটা এফএম চ্যানেল, নাম করা এফএম চ্যানেল, সেখানে বলতে পারো না, যাই হোক, সেখানে জগন্নাথ সকালবেলা অনুষ্ঠান করতো, এখনো করে বোধ হয়। তো বললো তুই ওখানে চলে আয়, আমি এখানে থাকবো, আমার রেকর্ডিং হয়ে যাবে, তুই চলে আয়। চলে গেলাম ওখানে। এবার জগন্নাথ আমার সঙ্গে বসে, বীরেনবাবু কেমন মানুষ ছিলেন, বীরেনবাবু কী কী দোষ ছিল, মুদ্রা দোষ ছিল, বীরেনবাবু পোশাক আশাক কী হতো, ইভেন বীরেনবাবু কীভাবে হাঁটতেন সেটা জগন্নাথ আমাকে করে দেখালো ওই স্টুডিওর মধ্যে। বীরেন্দা হাঁটাটা দেখ, হাঁটাটা দেখ বলে হাঁটছে। আমি জগন্নাথ বললাম, যখন আমি তোমার সঙ্গে একটু হাঁটি, ওরা দেখ। বীরেনবাবু হাঁটাটা ওনাকে দেখে, জগন্নাথকে দেখে প্র্যাকটিস করলাম। বীরেনবাবুর যে অভ্যেসগুলো ছিল, মুদ্রা দোষ ছিল, সেগুলো শুনলাম। কিন্তু আমি ছবিতে সেগুলো ব্যবহার করতাম। আমি শ্রমিককে এসে বলেছিলাম যে বীরেনবাবু এরকম একটা মুদ্রা দোষ ছিল, সেটা রাখবো ছবিতে রেখো না। ওরা এটা কিন্তু ছিল, এটা প্র্যাকটিক্যাল, উনি এটা করতেন। কী করতেন? উনি কথা বলবার সময় কথা বলি খেয়ে বাজি বাজি হেরে যাবে, মানে এমন খোঁচা মারতো নাকি পেটে ব্যথা হয়ে যায়, পেটে ব্যথা হয়ে যায়। তুমি ওইভাবে, আমরা তো এগুলো কিছুই জানি না। তুমি তো আমি সেটা করবো বলে ইয়েকে বললাম, শ্রমিককে, যে শ্রমিক ছবিতে করতে হবে না, আর করা হয়নি। এনিওয়ে, বীরেনবাবুর কাছে একটা ছোট্ট থলে থাকতো। জগন্নাথ বলেছিল জীবনে জানতে পারিনি ওই থলেটার মধ্যে বীরেন্দার কি থাকে, একটা থলে নিয়ে ঘুরতেন। আর যেটা ছিল প্রচন্ড নস্যি নিতে একটা কাপড় থাকতো, যেটা একেবারে চা কুচি তাই হয়ে কালো ভালো হয়ে ওইটা পকেটের মধ্যে থাকতো, সামনে থেকে নস্যি নিতে। সেটা আমি ছবিতে ব্যবহার করেছি। আমি বলছি নস্যিটা, ও বলেছিল হ্যাঁ নস্যিটা নেবেন। যাই হোক, তো এইভাবে স্টাডি করে তারপরে আমার যেটুকু বীরেনবাবু আমার স্মরণে রয়েছেন, আমার মননে রয়েছেন, সেই সবটা মিলিয়ে সৌমিকের স্ক্রিপ্টের সাহায্যে ও যেভাবে চরিত্রটাকে বর্ণনা করেছে, রূপ দেওয়ার চেষ্টা করেছি। তবে এটাও আরেকটা ব্যাপার, আমার দুর্ভাগ্য, আমি এক যে পাড়ায় থাকতাম উনি ওই আবার এইখানেও তাই, ট্রাম লাইনের এপারে আমি, ট্রাম লাইনের ওপারে বীরেনবাবুর বাড়ি, সেরকম গ্রেট স্ট্রিট। হ্যাঁ, ট্রাম লাইনের এদিকটা দর্জিপাড়া, ওদিকটা ওনার পাড়া। আমি সকালবেলা যেতাম, আমি মাঝে মাঝে ওই পাড়া দিয়ে যেতাম, বীরেনবাবু বাড়ির সামনে দিয়ে, যদি একবার দেখতে পাই আমার মানুষটাকে, আমি কোনোদিনই চোখে দেখতে পাই যেটা সুযোগ। এবং আমি যখন আকাশবাণীতে এসেছি তখন উনি আকাশবাণী ছেড়ে চলে গেছে।